হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠক, পুতিন সহ ত্রিপক্ষীয় আলোচনায় রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট, রাশিয়াকে থামাতে পশ্চিমের সহায়তা কামনা। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা, লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি ছাত্র দলের, সময় বাড়ানোকে ষড়যন্ত্র বলছে বাক্সাস। এবার জাতীয় নির্বাচনে বাড়বে না ভোট কেন্দ্রের সংখ্যা, জানিয়েছে কমিশন। সংসদীয় আসনের সীমানা নিয়ে 24 থেকে 27 আগস্ট শুনানি। সমালোচিত ডিবি হারুন সহ পলাতক 18 পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত, সাক্ষীদের হুমকি দিলে কঠোর হওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। হোয়াইট হাউসে শুরু হওয়া বহুল আলোচিত এই বৈঠকে এই ইস্যুতে রাজি হয়েছেন দুই নেতা। সোমবার ওয়াশিংটন সময় দুপুর 1টার দিকে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। এতে দুই নেতাই জানিয়েছেন যে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেই তারা বৈঠকে বসেছেন। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে যৌথ আলোচনা, যেখানে যোগ দেবেন ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা। এরই মধ্যে বৈঠকে অংশ নিতে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ন্যাটো মহাসচিব মার্ক রুটে সহ অন্যান্য নেতারাও। এর আগে শনিবার আলাস্কায় বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও ইউক্রেন যুদ্ধ বন্ধে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা। নিজের সম্পর্কে আমার ধারণা আছে। আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও চিনি। এই যুদ্ধ থামাতে তিনি আগ্রহী। আমাদের এই যুদ্ধ থামাতে হবে, আমাদের রাশিয়াকে থামাতে হবে। আমি এই কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মিত্রদের সহায়তা চাই। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার দোরগোড়ায় আলাস্কায় দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সোভিয়েত আমলে চালু হওয়া সামরিক ঘাঁটি দুটি স্নায়ুযুদ্ধের সময় বন্ধ করা হয়। সামরিক বিশ্লেষকরা বলছেন যে আর্কটিক অঞ্চলে রুশ আধিপত্য ঠেকাতে এই সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। আলাস্কা দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যবর্তী অঞ্চলটিকে ধরা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি হিসেবে। দশকের পর দশক ধরেই শীতলতম ভূখণ্ডটি ঘিরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন, মস্কো, যার বেশিরভাগই হয়েছে স্নায়ুযুদ্ধকালে। এবার রাশিয়ার দোরগোড়ায় বন্ধ হয়ে যাওয়া দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালু করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, যেগুলোর অবস্থান আলাস্কার অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জে। এর মধ্যে একটি অ্যাটাক স্টেশন, যা পূর্বে বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করত মার্কিন সামরিক বাহিনী। বেরিং প্রণালী আর প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঘাঁটিটি মূলত সোভিয়েত ডুবোজাহাজের ওপর নজরদারি করত। 1990 সালে ডিকমিশন করা হয় এটিকে। প্রত্যন্ত অঞ্চলে হলেও অ্যাডাক স্টেশনে রয়েছে 8000 ফুট দৈর্ঘ্যের দুটি রানওয়ে। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ডিপোরও একটি রয়েছে এখানে। আলোচনায় আসা আরেক ঘাঁটির নাম ইরেকসন এয়ার স্টেশন, যা পূর্বে সিমিয়া এয়ারবেজ নামে পরিচিত ছিল। ধারণা করা হয় দ্রুততম সময়ের মধ্যে রুশ ভূখণ্ডে হামলার জন্য এই ঘাঁটি তৈরি হয়েছিল। দ্বীপটি ভৌগোলিক ও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। আপনি সেখানে অনেক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারবেন। আর যদি আপনি কখনো গুগল স্যাটেলাইটে দ্বীপটি দেখেন, তাহলে অবাক হবেন সেখানে কত কিছু আছে, যার মধ্যে সেই দীর্ঘ রানওয়েও রয়েছে। এটা সত্যি খুব উন্নত। বিশ্লেষকদের মতে ক্রমাগত রুশ হুমকির মুখে যুক্তরাষ্ট্র এখন আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান আরও জোরদার করতে চাইছে। আর তাই আর্কটিক আধিপত্য বিস্তারে কোল্ড ওয়ার যুগে বন্ধ হয়ে যাওয়া ঘাঁটি পুনরায় চালুর বিবেচনা পেন্টাগনের। বছর দুয়েক হলো আলাস্কা উপকূলে বৃদ্ধি পেয়েছে রুশ তৎপরতা, যা মোকাবিলায় যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান সহ পারমাণবিক সাবমেরিনও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং গ্রহণের সময় একদিন বাড়ানো হয়েছে। আজ পর্যন্ত ফর্ম নিয়েছেন 565 জন। হল সংসদে এই সংখ্যা 1226। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ। ছাত্রদল নেতারা ফর্ম নিয়েছেন আলাদা আলাদাভাবে। সন্ধ্যায় এই সংগঠনটি এক ব্রিফিংয়ে দাবি করেছেন তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদিকে ফজিলাতুন্নেসা মুজিব হলে ফর্ম সংগ্রহ ঘিরে উত্তেজনার ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুপারিশ জানাতে বলা হয়েছে মঙ্গলবার দুপুর 12টার মধ্যে। 6 বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। মনোনয়নপত্র সংগ্রহের তোড়জোড় চলছে সব ছাত্র সংগঠনগুলোর মধ্যে। সোমবার ফজিলাতুন্নেসা হলের ফর্ম সংগ্রহ করতে বাধার সম্মুখীন হন ছাত্রদলের বেশ কয়েকজন শিক্ষার্থী। এমন অভিযোগ ঘিরে তৈরি হয় উত্তেজনা। এ নিয়ে সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। অভিযোগ, মব তৈরি করে একটি গুপ্ত সংগঠন নির্বাচন বানচালের চেষ্টা করছে। প্রশাসন এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বলেও অভিযোগ তাদের। আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক। আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক, সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। এর আগে সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রায় 200 জন। 4 নারী সহ 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। সংগঠনটির ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম আর সাধারণ সম্পাদক পদে লড়বেন SM ফরহাদ। আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের যে প্যানেল, সেই প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে। ডিউ ফার্স্ট নামের প্যানেল ঘোষণা করা হয়েছে জুলাই আন্দোলনের সক্রিয় ও এনসিপি নেতা মাহিন সরকার এবং জামাল উদ্দিনের নেতৃত্বে। বিগত সময়ের চাইতে আমাদের কাছে মনে হচ্ছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান রয়েছে এবং ভবিষ্যতেও এটি থাকবে। ডাকসুর গেলোবারের ভিপি নুরুল হক নূরের দলের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, যাতে ভিপি পদে লড়বেন বিনিয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন। আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি, আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে প্রার্থী কারা কারা থাকছেন তা স্পষ্ট করেননি। স্বতন্ত্র পদেও মনোনয়ন ফর্ম তুলেছেন অনেকেই। ভোট চুরির বিষয়টা আশা করি এই ডাকসুতে আর কি হবে না। আমরা হচ্ছে এখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসার চেষ্টা করব আর কি। আলাদা প্যানেলে নির্বাচনে লড়বেন বাম সংগঠনের জোট। পৃথক নির্বাচন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতেমা। আনন্দ মুখর পরিবেশে চমৎকার একটা ডাকসু ইলেকশন হবে। আমাদের ছাত্রছাত্রীরা বাংলাদেশ যখন যেখানে বিপদে পড়ছে তারা সব সময় উদ্ধার করেছে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, সেদিনেই ঘোষণা করা হবে ফলাফল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ এবং গ্রহণের সময় একদিন বাড়ানোকে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র এবং উদ্বেগ হিসেবে দেখছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। যারা লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন তারাই নতুন ছক করছেন বলেও অভিযোগ করেছেন তারা। বলেছেন ছাত্র দলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে। ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের পায়তারা করলেই গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাক্সাস নেতারা। আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, খুবই সুনির্দিষ্ট কথা বলেছি। ছাত্রদল তাদের প্যানেল করতে পারেনি, না পারার কারণে বিএনপির সাথে কোলাবোরেশনে প্রশাসনে একদিন বৃদ্ধি করেছে। খুবই সুস্পষ্ট এটা। 6 দিন যথেষ্ট সময় একজন প্রার্থী তার মনোনয়ন উঠানোর জন্য। ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষকরা দিচ্ছেন, যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন তখন আমাদের সংখ্যার জায়গাটা আরো ঘনীভূত হয়। বন্ধুগণ, আমরা এই জায়গায় একটু উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে। আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই বলে যারা চিল্লাচ্ছেন তারা আসলে তারা নতুন করে পরিস্থিতি তৈরি করতেছেন কিনা।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে এই দলটি। এ বিষয়ে মাহিন সরকার যমুনা টেলিভিশনকে জানিয়েছেন যে নিয়ম মেনে তাকে বহিষ্কার করা হয়নি, এর আগে কোনো নোটিশও দেওয়া হয়নি তাকে। বহিষ্কার সত্ত্বেও ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন যে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সাধারণ শিক্ষার্থীরা পাশে থাকবে বলেও প্রত্যাশা করেছেন মাহিন সরকার। সুনির্দিষ্ট কারণ উল্লেখ করলে আসলে ভালোভাবে বোঝা যেত, তবে একটি ঘটনা যে আজকে আমি ডাকসুর জিএস প্রার্থী হিসেবে একটি মনোনয়ন ফর্ম আমি তুলেছি। গণতান্ত্রিক প্রক্রিয়া বা যেটি একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যদি তারা অনুসরণ করত, আমার কাছে অন্তত কিছু বলার থাকতো যে না আসলে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছে। আমার ফোকাস করা উচিত ডাকসুতে, এবং ডাকসুতে যদি লাক ফেভার করে বা সাধারণ শিক্ষার্থীদের জন্য যেহেতু আমি কাজ করেছি, তারা যদি মনে করে যে সে যোগ্য প্রার্থী এবং আমার পাশে তারা ম্যান্ডেট দেয় তাহলে হয়তো সম্ভব, আর যদি ম্যান্ডেট না দেয় তাহলে সামনের গন্তব্য কেমন হবে সেটা একটু ভাবতে হবে আমার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমাদান কার্যক্রম শুরু হয়েছে আজ। প্রথম দিনে ফর্ম সংগ্রহ করেছেন 20 জন। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কয়েক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার দুপুর থেকে অনশনে বসেন আন্দোলনরতরা। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, নেওয়া হয়েছে হাসপাতালেও। হোয়াইট হাউসে এই মুহূর্তে চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক, যাতে অংশ নিয়েছেন ইউরোপীয় নেতারা। আমরা সরাসরি সেই আয়োজনটিতে চলে যাব। Sensible next step. So thank you for being prepared to take that forward, because I think if we can ensure that that is the progress out of this meeting, both security guarantees and some sort of progress on trilateral meeting of some sort to bring some of the difficult issues to a head, then I think today will be seen as a very important day in recent years in relation to a conflict which has gone on for 3 and a bit years, and so far nobody's been able to bring it to this point, so I thank you for that. Well, thank you very much. And, it's very interesting because this is the first for the White House. You can't say that very often. It's seen a lot over the years, since 1800, 1799, to be almost exact. But this is the first where we've had so many prime ministers, presidents, the heads of European nations. And by the way, Alex, I'd like you to say a couple of words too. You're a young, powerful man. Before I finish up, I want you to say a couple of words. Go ahead. I'll take the notion of youth back to my wife and try to convince her. Thank you very much, Mr. President. I think in the past 2 weeks, we've probably had more progress in ending this war than we have in the past 3.5 years. And I think the fact that we're around this table today is very much symbolic in the sense that it's Team Europe and Team United States helping Ukraine. And the progress that we're looking out of this meeting is about the security guarantees, which are a big part of this. And then, of course, moving towards a process with a trilateral meeting with you and President Putin and President Zelensky. Some of the international media might wonder, why is the President of Finland here? I think the reason is probably that we might come from a small country, but we have a long border with Russia, over 800 miles. And we, of course, have our own historical experience with Russia from World War II, the Winter War and the War of Continuation. And if I look at the silver lining of where we stand right now, we found a solution in 1944, and I'm sure that we'll be able to find a solution in 2025 to end Russia's war of aggression and find and get a lasting and just peace. The situation is very difficult, but that's why we're here. Thank you, Alex, very much. Good job. So we're going to be meeting for a while, and we're going to discuss some of the issues. And I don't think there's any issue that's overly complex. It's at a point now where
people want to do things. I really do believe. I've known him for a long time. I've always had a great relationship with him. I think that President Putin wants to find an answer too. And we'll see. And in a certain period of time, not very far from now, a week or 2 weeks, we're going to know whether or not we're going to solve this, or is this horrible fighting going to continue? We'll do the best. সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে দাবি এবং আপত্তি নিয়ে শুনানি আগামী 24 আগস্ট শুরু হয়ে চলবে 27 আগস্ট পর্যন্ত। আর আসছে জাতীয় সংসদ নির্বাচনে বাড়বে না ভোট কেন্দ্রের সংখ্যা। আজ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। এই সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের লক্ষ্যে কমিশনে এর খসড়া জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সিইসির সাথে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান IRI এর একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই নির্বাচন আয়োজন নিয়ে তোড়জোড় চলছে ইসির। কমিশন কর্মকর্তাদের সমন্বয় সভার মাঝেই সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। চলতি সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে কমিশনে এর খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব জানান, মাঠ পর্যায়ের প্রশাসন সাজানো নিয়েও নির্বাচন কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। আদালতের আদেশে চাকরিচ্যুত 85 জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান বলেও জানান তিনি। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে, সেটা 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, এটাকে সমন্বয় করতে পারছি। পার কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ, এটাকে আমরা যদি 600-তে করতে পারি, তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় IRI। নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে তা বুঝতে আমরা নির্বাচন পূর্ব কয়েকটা প্রকল্প নিয়েছি। আমাদের প্রকল্পগুলো গণতন্ত্র আর নির্বাচন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার তাদের পরিকল্পনার ব্যাপারে বলেছেন। রাজনৈতিক দলগুলোকেও কারিগরি সহায়তা দিয়ে আসছি আমরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সাথে আলাপ হয়েছে বলেও জানান তিনি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাময়িক বরখাস্ত করা হলো আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন ডিআইজি নুরুল ইসলামকে। জুলাই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় অংশ নেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। 5 আগস্টের পর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিনিয়র সচিব নাসিবুল গনি স্বাক্ষরিত হারুন সহ 18 জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো পর্যন্ত তাদের আইনের আওতায় না আনতে পারায় উদ্বেগ জানিয়েছে টিআইবি প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি, তখনকার এসবি প্রধান জাফেদ পাটোয়ারি, সাবেক ডিবি প্রধান এবং তখনকার গাজীপুর এসপি হারুন সহ 5 জনকে। পরে অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল 1। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই নিয়ে এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 12 জন। এদিন চানখারপুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি এবং ভয়ভীতি দেখানোর ঘটনায় ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসি। সাক্ষীদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।